আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছো। ওকে। তো দেখো, আমরা গতদিনে ক্লাস করতে পারিনি, আজকে আমরা ক্লাস করছি এবং আগামী শনিবারেও সম্ভবত আমি থাকবো না। আবার একটা ক্ষীণ আশা আছে যে আমাদের হয়তোবা ডেট পেছাতেও পারে, মানে আমি যে বান্দরবান যেতে চাচ্ছি সেটার। তো এটা যদি পিছিয়ে যায় তাহলে আমি শনিবারে তো ক্লাস নিব বা আমি জানিয়ে দিবই। আর যদি হচ্ছে ডেট না পিছায় তাহলে আমি শনিবারে যাচ্ছি। সামনের সপ্তাহ তোমাদের বন্ধ থাকতেছে এবং পরের শনিবার থেকে আবার চালু চালু হচ্ছে আর কি। আর তোমাদের যে তিনটা ক্লাস অফ যাচ্ছে, এই তিনটা ক্লাস আমি বিভিন্নভাবে এটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো দেখো, আজকে আমরা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের এলিজাবেথান এবং জ্যাকোবিয়ানের সর্বশেষ যেটা দ্য ডাচেস অফ মালফি, এইটা আমরা পড়বো। তো এইটা পড়ার আগে আমরা ওই যে ডিকেডেন্ট প্লেটা পড়েছি, আমরা পড়েছি হচ্ছে রেভেন্স ট্র্যাজেডি কাকে বলে, আমরা এই দুইটা পড়েছি। দুইটা বিষয় সম্পর্কে আজকে আমরা এটা চলো পড়ি এবং এখানে এটা মনে হয় আমার 2 দিন লাগতে পারে। তো চলো দেখি। আমি একটা লেকচার শিট তৈরি করেছি। এই লেকচার শিট থেকে আমরা পড়বো, তাহলে আমাদের হয়ে যাবে। একদিন লাগতে পারে, একদিনেই হয়ে যাবে। অত বেশি বড় না। আমি একটু জোরে পড়ে যাবো যাতে করে আজকে একদিনে এটা হয়ে যায় এবং সামনের দিন থেকে আমরা লিঙ্গুইস্টিক্স শুরু করতে পারি, সেটা সামনের শনিবারে হোক আর পরের শনিবারেই হোক আর কি। নেক্সট ক্লাসটা আমরা লিঙ্গুইস্টিক দিয়ে শুরু করব। তো দেখো এখানে, এটা ড্রামা বা প্লে যেটাই বলো, ডাচেস অফ মালফি। একটা জিনিস মনে রাখো যে ডাচেস বলতে কি, ডিউকের ওয়াইফকে বলা হয় ডাচেস, তাই না? ওই যে ডিউক বলতে আমরা আরেকটা জিনিস যেটা বলতে পারি সেটা হলো যে ডিউকের মানে আরেকটা জিনিস সেটা হলো যে ধরো একটা শহরের মেয়র, সে মেয়রের ওয়াইফ বা মেয়রের আহ, মানে মেয়রের ওয়াইফকে আর কি ডাচেস বলতেছি আমরা। তো এখানে ইংল্যান্ডের প্রেক্ষাপটে সেই সময়টাতে ডিউক বলা হতো এবং তার ওয়াইফকে ডাচেস বলা হতো। তো ডাচেস অফ মালফি, মালফি হচ্ছে একটা জায়গার নাম, তো সেই জায়গার যে মেয়রের ওয়াইফ সে হচ্ছে ডাচেস। তো মালফি নামক যে জায়গা সেইখানকারই হচ্ছে ডাচেস হচ্ছে। ডাচেস সম্পর্কে কথা বলা হয়েছে এই ড্রামাতে। জন ওয়েবস্টারের এটা লেখা এবং আসসালামু জন আলাইকুম। ওয়েবস্টার হচ্ছে দেখো 1578 সাল থেকে 1632, মানে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের টাইমে আসলে তার সব অ্যাক্টিভিটি। তো দেখো এটা, জন ওয়েবস্টার was an English Jacobean dramatist best known for his tragedies The White Devil and The Duchess of Malfi, which are often regarded as masterpieces of the early 17th century English stage. বলা হচ্ছে জন ওয়েবস্টার এটা হচ্ছে জ্যাকোবিয়ান একজন ড্রামাটিস্ট এবং তিনি খুব বেশি পরিচিত তার দুইটা ট্র্যাজেডির জন্য। একটা হচ্ছে দ্য হোয়াইট ডেভিল এর জন্য এবং আরেকটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফির জন্য। এবং হোয়াইট ডেভিল তিনি লিখেন হচ্ছে 1612 সালে এবং ডাচেস অফ মালফি লিখেন তিনি 1613 সালে। হুইচ আর ওফেন রিগার্ডেড, যেগুলোকে আসলে মাস্টারপিস বলা হয়, মাস্টারপিস বলা হয় আর্লি 17th সেঞ্চুরির যে ইংলিশ স্টেজ সেই সময়টাতে, সেই সময়ের মাস্টারপিস বলা হয় আর কি। হি ওয়াজ এ কন্টেম্পোরারি অফ উইলিয়াম শেক্সপিয়ার, সে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সমসাময়িক একজন রাইটার, মানে ওই সময়ের, অর্থাৎ তারা তখন দুইজনই বেঁচে ছিলেন আর কি। আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ার 1616 সালে মারা যায় মেবি, 1558 থেকে 1616 না 1603, ভুলে গেলাম যে 1616। তো এ হচ্ছে দেখো 1558 সাল থেকে 1632, তো একই সময়ের আর কি। এবার বলতেছে হ্যাভ ইউ এভার রিড শেক্সপিয়ার্স হ্যামলেট, যেটা 1603 সালে তিনি লিখেছিলেন, অ্যান্ড বিন শকড বাই ইটস ভায়োলেন্স অ্যান্ড ফোকাস অন রেভেন্স। বলছে তুমি কি কখনো শেক্সপিয়ারের হ্যামলেট পড়েছো এবং এইটা পড়ার পরে কি তুমি এইটার ভেতরে যে প্রতিশোধ নেয়া বা এইটার ভেতরে যে ভায়োলেন্স, এইটাতে কি তুমি শকড হয়েছো, মানে দুঃখিত হয়েছো বা আটকে উঠেছো? এটা তোমরা অবশ্য এখনো পড়োনি হ্যামলেট মেবি, কারণ তোমাদের সিলেবাসে নাই এটা। তোমরা পাবা হচ্ছে মাস্টার্সে ওঠার পরে হ্যামলেট পাবা। ফোর্থ ইয়ারে আছে কি? ফোর্থ ইয়ারে মনে হয় নাই, ফোর্থ ইয়ারে নাই, মাস্টার্সে আছে। ইউ ক্যান ফাইন্ড সামথিং ভেরি সিমিলার ইন জন ওয়েবস্টার্স প্লে দ্য ডাচেস অফ মালফি, এবং এই ডাচেস অফ মালফির ভেতরেও একটা সিমিলার টাইপের
এলিমেন্ট তোমরা পাবা, বিশেষ করে ট্র্যাজেডির যে সিস্টেমটা যেভাবে আসতেছে সেরকমটাই। It's an intense and violent play set in 1500 Italy that contains complicated characters and themes of corruption, revenge and class struggles. বলা হচ্ছে যে এইটার ভেতরে তুমি পাবা হচ্ছে খুবই তীব্র ভায়োলেন্ট একটা প্লে। এটা মানে সংঘর্ষ, মারামারি বা একজন আরেকজনের উপর প্রতিশোধ নেওয়া, এই জিনিসটা বা হত্যাকাণ্ড এটা খুবই তীব্র। এবং এটা 1500 সালের যে ইটালি সেই পার্সপেক্টিভে এটা তৈরি করা, এবং এর ভেতরে রয়েছে কমপ্লিকেটেড ক্যারেক্টার্স রয়েছে, এবং একই সঙ্গে এটার যে থিম সেটা হচ্ছে দুর্নীতি, প্রতিশোধ এবং সংগ্রাম। এইগুলো হচ্ছে এখানকার থিম। আচ্ছা, একটা জিনিস বলে নেই, এখানে ক্যারেক্টার পাবা তোমরা, এখানে একটা ক্যারেক্টার পাবা হচ্ছে বজলা নামে। এটা হচ্ছে এই যে বজলা নামে একটা ক্যারেক্টার পাবা। তো এই ক্যারেক্টারটা ওই যে তোমরা আগে ভলপন পড়ে আসলে না, ভলপনের যে মস্কা, ওই মস্কা এবং বজলা দুইটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, এটা তোমরা সচেতন থেকো। তোমাদের মধ্যে প্রতি 15 থেকে 20%, 15 থেকে 20 জন 100-তে ভুল করবে। দেখবা ওইটাতে যদি দেখা যায় যে মস্কার ক্যারেক্টার লিখতে দিল, তুমি বজলার ক্যারেক্টার লিখে চলে আসবা, বা বজলার রোল আলোচনা করতে বলো, তুমি মস্কার রোল আলোচনা করে চলে আসছো, এবং এসে বলবে হায় হায় আমি তো এটা কি ভুল করে ফেললাম। তো এটা একটু সচেতন থেকেও মাথায় থাকে যেন, যে মস্কা হচ্ছে ভলপনের আর বজলা হচ্ছে ডাচেস অফ মালফির। এবার দেখো এটা একটা ইন্ট্রোডাকশন, আর একটা ইন্ট্রোডাকশন এখানে, এটাও খুব সুন্দর, এই জন্য আমি এটা দিয়েছি। ডাচেস অফ মালফি ইজ এ প্লে রিটেন বাই জন ওয়েবস্টার। তিনি এটা লিখেছেন। ইট ওয়াজ পাবলিশড ইন 1623 বাট ওয়াজ পারফর্মড ইন 1613 অ্যাট দ্য গ্লোব পাবলিক থিয়েটার অ্যান্ড ব্ল্যাকফ্রিয়ার প্লে হাউস। বলা হচ্ছে এইটা পাবলিশ হয় হচ্ছে 1623 সালে, কিন্তু এটা সর্বপ্রথম পারফর্ম করা হয় 1613 সালে, এবং একটা গ্লোব থিয়েটারে, ওই যে উইলিয়াম শেক্সপিয়ারের তৈরি যে গ্লোব থিয়েটার সেইখানটাতে আর কি। এবং ব্ল্যাকফ্রিয়ার্স প্লে হাউস এখানেও আসলে পারফর্ম করা হয়, স্টেজে পারফর্ম করা হয় আর কি। দ্য ডাচেস অফ মালফি ইজ কনসিডার্ড দ্য লাস্ট গ্রেট ট্র্যাজেডি ডিউরিং দ্য এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ইরাস অর দ্য ইংলিশ রেনেসান্স। ডাচেস অফ মালফিকে বলা হয় ইংলিশ রেনেসা যুগের, বিশেষ করে ওই যুগের যে এলিজাবেথান বা জ্যাকোবিয়ান ইরা রয়েছে, এই সময়টার সর্বশেষ গ্রেট ট্র্যাজেডি। দ্য অথর জন ওয়েবস্টার ওয়াজ বর্ন ইন লন্ডন এত সালে, 1580 সালে বলতেছে, আবার দেখতেছি আর ইদায় বলা হচ্ছে 1578। তো এটা আমরা মনে রাখবো, কারণ আমি এই ডাটাটা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি, হ্যাঁ 1578। তো এইটার উইকিপিডিয়া যেহেতু নির্ভুল, মানে গ্রহণযোগ্য আর কি সব জায়গায়, তো আমরা এইটাই মনে রাখবো। আমরা এখানে 78ই করে দিই, 1578, অ্যান্ড ওয়াজ উইলিয়াম শেক্সপিয়ার্স ইয়াং কন্টেম্পোরারি। এবং ওই সময় উইলিয়াম শেক্সপিয়ারের সময় সে হচ্ছে ইয়াং ছিল, কারণ উইলিয়াম শেক্সপিয়ারের চাইতেও 20 বছরের ছোট মনে হয় সে, তো এই জন্য সেটা। আচ্ছা, আমি একটু কনফিউশনে আছি, উইলিয়াম শেক্সপিয়ারের জন্মসাল কত আমি একটু দেখে আসি। তো উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে 1564 থেকে 1616 পর্যন্ত। এইটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। মানে উইলিয়াম শেক্সপিয়ারের ক্যারেক্টারটাই যদিও প্রশ্নবিদ্ধ, তো তারপরে তার ব্যাপটাইজ করা হয় হচ্ছে 1564 সালে তার জন্ম, এবং 1616 সালে মৃত্যু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ের চাইতে প্রায় 14 বছরের ছোট আমাদের ওয়েবস্টার। ওকে, দ্য থিমস অফ ওয়েবস্টারস প্লেস আর নোন টু বি ডার্ক অ্যান্ড ভায়োলেন্ট। বলা হচ্ছে যে ওয়েবস্টারের যে নাটকগুলি সেগুলোর থিম আসলে ডার্ক এবং ভায়োলেন্ট, মানে অন্ধকার বলতে সমাজের যে অন্ধকার দিক সেই দিকগুলোকে তিনি তুলে ধরেছেন। তো এই দিক দিয়ে এই ধরনের ডার্ক থিম, আর একটা হচ্ছে ভায়োলেন্ট, খুবই মারামারি, যুদ্ধ, কনফ্লিক্ট, দ্বন্দ্ব এগুলো রয়েছে আর কি। However, it's important to note that these themes were common as a Renaissance, as the Renaissance era is marked by many great tragedies. যাই হোক, এই থিমগুলো মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন আর কি ওই সময়, ওই যুগে, কারণ রেনেসান্স এজে অনেকগুলি ট্র্যাজেডি লেখা হয়েছে। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে ট্র্যাজেডিগুলো সেগুলোর ক্ষেত্রে দেখেছি, স্প্যানিশ ট্র্যাজেডি দেখেছি, তারপরে আরও এই যে এরও যে ট্র্যাজেডিগুলো, বিশেষ করে বলা হচ্ছে যে ডাচেস অফ মালফি এইটা, তারপরে আরেকটা কি দেখলাম,
মাস্টারপিস, মাস্টারপিস, এই যে মাস্টারপিস, দ্য হোয়াইট ডেভিল। হ্যাঁ, এই দুইটা হচ্ছে বড় বড় ট্র্যাজেডি। তো অনেক ট্র্যাজেডি এই সময়টাতে লেখা হয়েছে। অ্যাবাউট দ্য রাইটার, রাইটার সম্পর্কে এই জন্য মানে এখানে একটু ইনফরমেশন দিয়েছি, কারণ এটা হচ্ছে জন ওয়েবস্টার হচ্ছে বিখ্যাত, অনেক বিখ্যাত। বলা হচ্ছে এভরিওয়ান নোজ উইলিয়াম শেক্সপিয়ার, বাট শেক্সপিয়ার ওয়াজ জাস্ট ওয়ান অফ মেনি গ্রেট রাইটার্স ওয়ার্কিং ডিউরিং দ্য ইংলিশ রেনেসান্স, এ পিরিয়ড অফ গ্রেট আর্ট অ্যান্ড লিটারেচার লাস্টিং ফ্রম দ্য লেট 15 টু আর্লি 17th সেঞ্চুরি। বলা হচ্ছে প্রত্যেকেই উইলিয়াম শেক্সপিয়ারকে জানে, কিন্তু আসলে শেক্সপিয়ার হচ্ছে অনেকগুলি গ্রেট রাইটারদের মধ্যে একজন, যারা ইংলিশ রেনেসান্স যুগে লিখেছেন, কাজ করেছেন। আর এই রেনেসান্স যুগটা হচ্ছে একটা পিরিয়ড যেটা হচ্ছে মানে গ্রেট আর্ট অ্যান্ড লিটারেচারের একটা সময়, একটা টাইম আর কি, এই রেনেসান্স যুগটা। এবং এইটা মূলত চলেছিল এই 15 মানে লেট 15 অর্থাৎ 15 শতকের শেষ থেকে 17th সেঞ্চুরি শুরু পর্যন্ত। Many of the best writers of the period were like Shakespeare playwright who wrote their work to be performed. বলা হচ্ছে অনেক রাইটার এই যুগে ছিল এবং শেক্সপিয়ার তাদের মধ্যে একজন, যিনি হচ্ছে ওই সময় যে নাটকগুলি লিখতেন সেগুলো পারফর্ম করা হয়েছিল অনেক প্রচুর পরিমাণে। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট নোটোরিয়াস অফ শেক্সপিয়ার্স কন্টেম্পোরারিজ ওয়ার জন ওয়েবস্টার। নটোরিয়াস কেন বলতেছে? আচ্ছা, বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট মানে এবং মোস্ট নটোরিয়াস মানে কুখ্যাত আর কি, মানে ওই সময়ের, এখানে নটোরিয়াস হবে না, এখানে ফেমাস হবে। আচ্ছা, ফেমাস প্লেরাইট অফ দ্য ইংলিশ রেনেসান্স, মানে উইলিয়াম শেক্সপিয়ারের সময়ে আমরা এই নটোরিয়াস শব্দ রাখবো না, হ্যাঁ, মোস্ট ফেমাস দেব, রিমার্কেবল দিই, রিমার্কেবল। বলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, যারা যারা বেস্ট রয়েছে তাদের ভেতরে একজন এবং অনেক উল্লেখযোগ্য একজন, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সময় কন্টেম্পোরারি আর কি, সেই সময়ের সমসাময়িক একজন রাইটার, তিনি হচ্ছেন জন ওয়েবস্টার। তিনি হচ্ছেন বিখ্যাত নাট্যকার এই ইংলিশ রেনেসান্স যুগের। তার জন্ম হচ্ছে 1580, কিন্তু আসলে 80 না, এটা হচ্ছে 78, আমরা উইকিপিডিয়া ফলো করব। 1578 সালে, এবং ওয়েবস্টার ওয়াজ ইয়াং দেন শেক্সপিয়ার, তিনি শেক্সপিয়ারের চেয়ে তার বয়স কম, অ্যান্ড কেম টু প্রমিনেন্স ইন দ্য ফাইনাল ইয়ার্স অফ শেক্সপিয়ার্স ক্যারিয়ার, এবং শেক্সপিয়ারের যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারের শেষের দিকে গিয়ে জন ওয়েবস্টার অনেক বিখ্যাত হয়ে যান। ওয়েবস্টারস প্লে আর নোন ফর স্পেকটাকুলার অ্যান্ড ডিস্টার্বিং ডিপিকশনস অফ ভায়োলেন্স। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলি অনেক বিখ্যাত কারণ এর হচ্ছে স্বতন্ত্র এবং অদ্ভুত এবং ডিস্টার্বিং কিছু চিত্রায়ন করা হয়েছে সেই নাটকগুলিতে, এবং সেগুলো চিত্রায়ন হচ্ছে মূলত ভায়োলেন্স, অর্থাৎ প্রচণ্ড রকমের সংঘাতের হচ্ছে থিম নিয়ে তিনি নাটকগুলি করেছেন। লাইক মডার্ন film makers such as Eta, Webster pursued the boundaries of on what was acceptable to be shown on the stage, and his plays are known for their dramatic spectacles of violence. বলা হচ্ছে মডার্ন ফিল্ম মেকার যেমন রয়েছে, এই যে কুইন্টেন ট্যারান্টিনো, এই ফিল্ম মেকারের মতো ওয়েবস্টারও তিনি পুশড দ্য বাউন্ডারিজ, তিনি তার যে এরিয়া সেই এরিয়াটাকে যেন পুশ করেছেন, মানে আরও বর্ধিত করেছেন। স্টেজের ওপরে যেগুলোকে আসলে অ্যাকসেপ্ট করা যায়, মানুষ যেগুলো দেখার যোগ্য, সেগুলো যত রকমের আছে তিনি সেগুলোকে দেখানোর চেষ্টা করেছেন তার নাটকগুলির মধ্যে, এবং তিনি তার নাটকগুলিতে ড্রামাটিক ভায়োলেন্সের যে স্পেকটাকল সেগুলো তিনি উপস্থাপন করেছেন। আমরা যখন ওই যে পড়বো ট্র্যাজেডি সম্পর্কে, পোয়েটিক্স আরও ভালোভাবে পড়বো, তখন আমরা স্পেকটাকল বিষয়ে জানতে পারবো স্পেকটাকল কি। এমনিতে সাধারণভাবে জেনে রাখো স্পেকটাকল মানে হচ্ছে দৃশ্য। পারহ্যাপস নো প্লে বেটার ডেমনস্ট্রেটস দিস দেন দ্য ডাচেস অফ মালফি। বলা হচ্ছে যে মনে হয় বা সম্ভবত কোনো প্লেই এত ভালোভাবে ডেমনস্ট্রেট করেনি এই ডাচেস অফ মালফির চাইতে, মানে এত ভালো নাটক না আর কি, এত ভালোভাবে পারফর্ম করা হয়নি। আচ্ছা, তাহলে আমরা রাইটার সম্পর্কে জানবো। এবার আসো এই রাইটিং এর থিম সম্পর্কে। ডাচেস অফ মালফির থিম। The main themes in Duchess of Malfi are faith,
অ্যান্ড বিলিফ। এর ভেতরে যে মেইন থিমগুলো রয়েছে একটা হচ্ছে ভাগ্য বা নিয়তি এবং আরেকটা হচ্ছে বিশ্বাস, অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি, এবং রিয়েলিটি বাস্তবতা এবং যা দেখা যায় তা, মানে হয় না যে দেখা যাচ্ছে এক জিনিস কিন্তু তার ভেতরের বাস্তবতা অন্য জিনিস, যে এটাই হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি। অ্যান্ড দ্য আদার থিমস আর, এবং অন্যান্য আরও কিছু থিম রয়েছে যেমন ক্লাস, শ্রেণী বিভাগ বা শ্রেণী বিভাজন সমাজে যেটা, সেটা ভালোবাসা, তোমার শক্তি, তারপরে প্রতারণা, ভায়োলেন্স, দ্বন্দ্ব, সংঘাত এবং রেভেন্স এবং প্রতিশোধ নেওয়া। এই এতগুলি হচ্ছে থিমের ভেতরে রয়েছে। তার ভেতর ফেথ এবং বিলিভটা কিভাবে রয়েছে? ফেথ নট গড অ্যাপিয়ার্স টু কন্ট্রোল দ্য অ্যাকশন অফ দ্য প্লে অ্যান্ড দ্য ক্যারেক্টার্স মেক নো রিয়েল পজিশনস অফ রিলিজিয়াস ফেথ। ফেথ অ্যান্ড বিলিভ বলতে এখানে ফেথ হচ্ছে মূলত এখানে গডকে বোঝাচ্ছে না, বরং এখানে ফেথ অ্যাপিয়ার্স টু কন্ট্রোল দ্য অ্যাকশন অফ দ্য প্লে, অর্থাৎ এই নাটকের অ্যাকশনগুলিকে ফেথ কন্ট্রোল করতেছে, এটা গডের মতো করে না আর কি। এবং ক্যারেক্টারগুলিও যে এখানে প্রকৃত একেবারে রিলিজিয়াস ফেথ যে তাদের ভেতরে রয়েছে এরকমটাও নাই। এরপরে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি। অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটিটা হচ্ছে both the villains and the basically good characters in the play employ disguise। বলা হচ্ছে যে বোথ এই ভিলেইন ক্যারেক্টার যারা রয়েছে এবং ভালো ক্যারেক্টার যারা রয়েছে তারা সবাই ছদ্মবেশে যেন কাজ করেছে, লুকায়িতভাবে সিক্রেটলি তারা কাজ করেছে, কিপ সিক্রেটস, এবং তাদের কাজগুলোকে তারা গোপন রাখার চেষ্টা করেছে, অ্যান্ড ডিসিভস আদার্স, এবং অন্যদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড ইন হুইচ নাথিং ইজ অ্যাজ ইট সিমস। এবং এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে কোনো জিনিসই যেরকমটা দেখা যাচ্ছে আসলে সেরকমটা না বাস্তবে, এরকম একটা অবস্থা ক্রিয়েট করেছে আর কি। তো এই জন্যই বলা হচ্ছে যে এই ফেথ অ্যান্ড বিলিভ এবং অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি এটা হচ্ছে প্রধান থিম। এছাড়াও যে এগুলো রয়েছে এগুলোর ভেতরে ভায়োলেন্স অ্যান্ড রেভেন্স এই দুটা হচ্ছে অন্যতম প্রধান। এবার আসো টোন অ্যান্ড মোড। দেখো, দ্য টোন অফ দ্য ডাচেস অফ মালফি remains dark throughout, an effect that is exacerbated as the play grows more brutal and violent। বলা হচ্ছে যে ডাচেস অফ মালফির টোনটা হচ্ছে এই নাটকের পুরোটা জুড়ে একটা ডার্ক টোন। ডার্ক টোন বলতে ওই যে একটা মিথ্যা বা প্রতারণা বা ছলচাতুরি বা অভিনয় বা সংঘর্ষ, মৃত্যু, এই পুরোটা মিলিয়ে একটা ঘোলাটে বা ডার্ক একটা টোন বা অন্ধকারাচ্ছন্ন যেন একটা অবস্থা এখানে ক্রিয়েট হয়েছে। এবং অ্যান ইফেক্ট দ্যাট এক্সারবেটেড অ্যাজ দ্য প্লে গ্রোস, এবং একটা বিরক্তিকর একটা ইফেক্ট যেন তৈরি করেছে, যেটা নাটক যখন সামনের দিকে এগিয়েছে এবং একটা ব্রুটাল এবং ভায়োলেন্ট যখন হয়েছে, প্রচুর মানে নিষ্ঠুর এবং ভায়োলেন্ট অবস্থা যখন ক্রিয়েট করেছে, তখন এটা একটা বিরক্তিকর একটা ইফেক্ট যেন তৈরি হয়েছে। এই এক্সারবেটেড বলতে হচ্ছে তোমার বিরক্তিকর। The opening lines of the Duchess of Malfi said the tone of the struggle between good and evil that is to follow। এবং এইখানে এই ওপেনিং লাইন ডাচেস অফ মালফির এইটা মূলত একটা টোন যেন সেট করে দিয়েছে যে এইখানে একটা গুড এবং ইভিলের ভেতরে যেন একটা সংঘর্ষ বা একটা স্ট্রাগল চলতেছে। ইটস আদার টোনস আর হোপফুল, সিনিক্যাল অ্যান্ড ইরিটেটিং। এবং আর এইটার অন্যান্য যে টোনগুলো সেটা হচ্ছে যে একটা হচ্ছে হোপফুল, আশাবাদী, আমাদের এখানকার সব কিছুতে একটা আশার বিষয় রয়েছে। এরপরে সিনিক্যাল রয়েছে এবং ইরিটেটিং রয়েছে। মানে সিনিক্যাল বলতে এখানে নিষ্ঠুর বা বিরক্তিকর একটা অবস্থা, এবং ইরিটেটিং, বিরক্তিকর, এইরকম আর কি টোন রয়েছে অন্যান্য যে টোনের ভেতরে। তাহলে এখানে আমরা একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ডার্ক একটা টোন, তারপরে রয়েছে হচ্ছে ব্রুটাল, তারপরে ভায়োলেন্স, এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাগল রয়েছে, এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে হোপফুল, তারপরে ইরিটেটিং এবং সিনিক্যাল, এইগুলো হচ্ছে টোন রয়েছে এর ভিতরে। এরপরে আসো ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার এত ডিটেইল পড়বো না, হ্যাঁ, এখানে দেয়া আছে ডিটেইল, আমি এত ডিটেইল পড়বো না, আমি সংক্ষেপে পড়ে যাব। দেখো, দ্য ডাচেস, দ্য প্রোটাগনিস্ট সিস্টার টু ফার্দিনান্ড অ্যান্ড কার্ডিনাল। এই ডাচেস হচ্ছে এই নাটকের প্রধান ক্যারেক্টার, এবং
সে হচ্ছে তার দুই ভাই ফার্দিনান্ড এবং কার্ডিনাল, এই দুইজনের বোন হচ্ছে সে। অ্যাট দ্য বিগিনিং শি ইজ আ উইডো, এবং শুরুতেই, নাটকের শুরুতে আমরা দেখতে পাবো সে একজন বিধবা মহিলা। হুজ ব্রাদার্স টেক এভরি প্রিকশন টু কিপ ফ্রম ম্যারেজ, দো লেটার শি সিক্রেটলি ম্যারিজ অ্যান্টোনিও, অ্যান্ড ফর দিস হার ব্রাদার্স অ্যারেঞ্জ টু হ্যাভ হার স্ট্র্যাঙ্গল। বলা হচ্ছে যে অ্যাট দ্য বিগিনিং আমরা দেখতে পাবো যে সে একজন বিধবা এবং তার দুই ভাই সব রকমের সতর্কতা জারি করে বা সতর্কতা নিয়েছে যে সে যেন আর সেকেন্ড বিয়ে না করে। কিন্তু আমরা এই নাটকে দেখতে পাবো শেষের দিকে যে সে অ্যান্টোনিও নামে একজনকে বিয়ে করে এবং তার দুই ভাই এর কারণেই তাকে হচ্ছে ফাঁসি দিয়ে মেরে ফেলে আর কি। শি ইজ ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং এ সুইট কাউন্টেনেন্স অ্যান্ড নোবেল ভার্চু। বলা হচ্ছে যে তাকে আচ্ছা এইগুলো আমরা না পড়ি, এইটুকু তোমরা পড়ে নিও, আমি এগুলো একটু সংক্ষেপে করে যাচ্ছি আর কি, নইলে একদিনে শেষ হবে না, আমি একদিনে শেষ করতে চাচ্ছি এটা। তোমরাও অনেক বোর হয়ে গেছো লিঙ্গুইস্টিক্স না পড়তে পেরে। এবার আসো অ্যান্টোনিও বলঙ্গা। অ্যান্টোনিও বলঙ্গা নামে আরেকটা ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের এখানকার নায়ক বলতে পারো। অ্যান্টোনিও রিটার্ন ফ্রম ফ্রান্স, অ্যান্টোনিও ফ্রান্স থেকে সে ফিরে আসে, ফুল অফ স্কর্ন ফর দ্য ইটালিয়ান কোর্টিয়ার্স হোম হি সিজ অ্যাজ মোর করাপ্ট দেন দ্য ফ্রেঞ্চ, এবং ফুল অফ স্কর্ন ফর দ্য ইটালিয়ান কোর্টিয়ার্স, এবং তিনি ইটালিয়ান কোর্টিয়ার যারা রয়েছে সভাসদবর্গ আর কি। স্যার, হ্যাঁ সরি টু ডিস্টার্ব ইউ, বাট এই নামটার উচ্চারণ কেমন হবে স্যার? অ্যান্টোনিও বলঙ্গা। বলগনা না বলঙ্গা স্যার? ও আচ্ছা বলগনা, হ্যাঁ বলগনা। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা ওই যে চোখের এদিক সেদিক হয়ে অনেক সময় হয়ে থাকে। আমি একটা স্টোরি বলি তোমাদেরকে। আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন হচ্ছে বঙ্গবন্ধুর কোথায় ছিল, মানে বাড়ি কোথায়, কোন জেলাতে। তো তখন হচ্ছে যে আওয়ামী লীগের আমল ছিল সেই সময়টাতেও, 96-এর পরে আর কি। তো আমার কাছে অনেকের কাছে চলে আসছে, তো অনেকেই বলতেছে যে বঙ্গবন্ধু বাড়ি কোথায়, কেউ পারতেছে না, আমি তো পারি। আমার কাছে আসছে, আমি তো জোরসে বলছি হ্যাঁ গোলাপগঞ্জ। আসলে লেখা আছে গোপালগঞ্জ, কিন্তু আমি ওটাকে গোলাপ বানিয়ে ফেলেছি। তো এরকমটা হয়েছে। আবার ওই যে প্রমোদ চৌধুরী আর প্রথম চৌধুরী, এটা তো হয়েছেই। তো এরকম প্রায়ই ঘটে আমার ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় চোখে একটা দেখতেছি বাট বলে যাচ্ছি আরেকটা। ওকে, তো এই অ্যান্টোনিও বলগনা এইটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এখানকার নায়ক আর কি। সে ফ্রান্স থেকে ফিরে এসেছে এবং ফিরে এসে দেখে যে ইটালির যে কোর্টিয়ার যারা রয়েছে, মানে সভাসদ বর্গ আর কি, হয় না যে এমপি মন্ত্রী চেয়ারম্যান এই টাইপের আর কি। তো এরা হচ্ছে ইটালির যারা রয়েছে তারা ফ্রান্সের সভাসদ বর্গের চাইতেও তারা হচ্ছে অনেক বেশি করাপ্টেড, দুর্নীতিপরায়ণ। অ্যান্টোনিও ইজ দ্য স্টুয়ার্ড অফ দ্য ডাচেস অফ মালফিজ প্যালেস, এবং সে হচ্ছে ডাচেস অফ মালফির প্যালেসের একজন হচ্ছে কি বলে এটাকে, খানসামা বলতে পারো, বা বলতে পারো হচ্ছে একজন মানে কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক বলতে পারো, এটাও বলতে পারো আর কি। বা আরেকটা জিনিস বলতে পারো হচ্ছে গোমস্তা, বা এটাকে কি বলে, অ্যাকাউন্ট্যান্ট বলতে পারো। বর্তমানে আধুনিক যুগে হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, বা আমরা ওই যে ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন জায়গায় দেখি না কোষাধ্যক্ষ, তারপরে গোমস্তা, দেওয়ান, এই টাইপের আর কি পদবি আর কি, এটা এই স্টিওয়ার্ড। তো এইরকম, এবং অ্যান্টোনিও ইজ ডাচেস অফ মালফির যে প্যালেস সেখানকার হচ্ছে সে এই ম্যানেজার বলতে পারো। হিজ অনেস্টি অ্যান্ড গুড জাজমেন্ট অফ ক্যারেক্টার আর ট্রেড ওয়েল নোন টু দ্য আদার ক্যারেক্টার, এবং তার ক্যারেক্টারের ভেতরে যে অনেস্টি রয়েছে, গুড অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সেগুলো খুবই সুপরিচিত, মানে তার ভালো গুণাবলীর জন্য সে সুপরিচিত। হি অ্যাকসেপ্ট দ্য ডাচেস প্রপোজাল অফ ম্যারেজ বিকজ অফ হার ডিসপোজিশন রেদার দেন হার বিউটি, এবং সে হচ্ছে অ্যান্টোনিও ডাচেস অফ মালফির যে বিয়ের যে প্রপোজাল সেটা সে গ্রহণ করে, কারণ হচ্ছে তার চেহারার সৌন্দর্যের চাইতে তার স্বভাবটা খুব সুন্দর, এই জন্য। মানে আমাদের ডাচেস অফ মালফি তো সে সুন্দরী অবশ্যই, তার শারীরিক সৌন্দর্যের চাইতেও তার স্বভাব বা ডিসপোজিশনের যে সৌন্দর্য সেটা আরও বেশি, এবং এই জন্য এই অ্যান্টোনিও তার এই হচ্ছে মালফি হচ্ছে তাকে প্রপোজ করে, তার প্রথম হাজব্যান্ড
মারা যাওয়ার পরে, তো এটা সে মেনে নেয় আর কি। Her marrying beneath her status is a problem, however, and their marriage has to remain a secret, and Antonio shares neither her title nor her money. আচ্ছা, তার এই যে বিয়ে, অর্থাৎ অ্যান্টোনিওর বিয়ে হলো যে ডাচেসের সাথে, এবং ডাচেস তো তোমার রাজবংশীয়, অন্যদিকে তার একজন কোষাধ্যক্ষের সাথে তার বিয়ে হলো, তো এটা ক্লাস সিস্টেমের দিক থেকে সে নিচু শ্রেণীর। সো এই দিক দিয়ে এই কারণেই, ক্লাস সিস্টেমের কারণেই তাকে হচ্ছে এটাকে গোপন রাখতে হলো। এবং এছাড়াও অ্যান্টোনিও তার নাম ধাম, তার টাইটেল বা তার টাকা পয়সা এগুলোর ব্যাপারে তেমন কোনো কিছু শেয়ার করেনি। ডেলিও নামে একটা ক্যারেক্টার পাবো, এ কোর্টিয়ার, তিনি একজন সভাসদবর্গ, অর্থাৎ ওই যে, বা আমরা যদি, বা তোমরা যদি গোপাল ভাঁড়ের কার্টুন দেখে থাকো, তো গোপাল ভাঁড়ের কার্টুন দেখার পরে ওই যে কিং, রাজা তো আছে একজন, রাজা কি জানো, সূর্য কি জানো আর কি, আর এরপরে তার সামনে যে বসে থাকে এরাই হচ্ছে সভাসদবর্গ আর কি। ওই গোপাল ভাঁড় একজন, তারপরে মন্ত্রী একজন, পণ্ডিত বাদ্য, এরা আর কি, এরাই সভাসদবর্গ। তো আমাদের এই ডেলিও এরকম একটা ক্যারেক্টার, হু ট্রাইজ টু উড জুলিয়া, যে কিনা জুলিয়ার সাথে প্রেম করতে চায়, জুলিয়াকে ভালোবাসতে চায়। বেসড অন ম্যাটিও ব্যান্ডোলেস সেলফ ডিফিকশন আন্ডার হিজ নেম, হিজ পারপাস ইজ টু বি দ্য সাউন্ডিং বোর্ড অফ হিজ ফ্রেন্ড অ্যান্টোনিও। আচ্ছা, আমরা শুধু এটুকুই জেনে রাখি যে একজন কোর্টিয়ার, অত খুব বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার না। এরপরে ড্যানিয়েল ডি বজোলা। এই বজোলা, আমি ওই যে যেটা বললাম যে বজোলার ক্যারেক্টারের সাথে মস্কার ক্যারেক্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। লুসিফারের সাথে তোমরা প্যারাডাইস লস্টের যে ডেভিল রয়েছে তাকে তোমরা গুলিয়ে ফেলবা, এবং এগুলো আগে থেকেই সচেতন হয়ে থাকো। দেখো, বজোলা হচ্ছে এ ফর্মার সার্ভেন্ট অফ কার্ডিনাল, কার্ডিনালের সাবেক একজন সার্ভেন্ট, চাকর, নাও রিটার্ন ফ্রম এ সেন্টেন্স ইন দ্য গ্যালিজ ফর মার্ডার। বলা হচ্ছে একটা মার্ডারের অভিযোগ থেকে কেবল ফিরে এসেছে সে, মানে মার্ডারের অভিযোগে অভিযুক্ত সে, এবং সেখান থেকে সে কেবল ফিরে এসেছে, মানে সে অভিযোগটা খারিজ হয়েছে আর কি। পাবলিকলি রিজেক্টেড বাই হিজ প্রিভিয়াস এমপ্লয়ার দ্য কার্ডিনাল, এবং তার সাবেক যে এমপ্লয়ার কার্ডিনাল, সে তাকে পাবলিকলি রিজেক্ট করেছে, মানে সবার সামনেই তাকে বাদ দিয়ে দিয়েছে। and he is sent by Ferdinand to spy on the Duchess as her provisor of horse। বলা হচ্ছে যে, এবং কার্ডিনাল কার্ডিনাল তাকে বাদ দিল, কিন্তু কার্ডিনালের ভাই আরেকটা ফার্দিনান্দ, সে তাকে আবার চাকরি দিয়েছে যে আমাদের যে একমাত্র বোন ডাচেস, তুমি হচ্ছে তার বাড়িতে যাও এবং তার হর্সগুলো দেখাশোনা করবা, এটা হচ্ছে তোমার চাকরি, কিন্তু এর আড়ালে তোমার আরেকটা চাকরি আছে, সেটা হচ্ছে তুমি স্পাইগিরি করবা, তুমি একটু তদন্ত করবা যে ডাচেসের আসলে কোথাও বিয়ে টিয়ে হয়েছে কিনা, এই জিনিসটা তুমি একটু দেখবা। ফার্দিনান্দ হোপস টু কিপ হার অ্যাওয়ে ফ্রম ম্যারেজ, এবং ফার্দিনান্দ সে আশা করতেছে যে যেভাবে হোক না কেন তার বোনকে বিয়ে থেকে আসলে দূরে রাখতে হবে। বজোলা is involved in the murder of the Duchess, her children Cariola, Antonio, and the Cardinal Ferdinand and the servant। বলা হচ্ছে বজোলা সে হচ্ছে মূলত ইনভলভ থাকে প্রত্যেকটা মার্ডারে। এখানে আমরা দেখবো হচ্ছে ডাচেসের যে হত্যাকাণ্ড হবে সেখানেও তার ইনভলভমেন্স রয়েছে, তারপর তার চিলড্রেন যারা রয়েছে, ডাচেসের বাচ্চাগুলো, তাদের মারা যাওয়ার ব্যাপারে সেটা রয়েছে, ক্যারিওলার মারা, তারপরে অ্যান্টোনিও, তারপর কার্ডিনাল, ফার্দিনান্দ এবং একজন সার্ভেন্ট, এই প্রত্যেকের মৃত্যুর ক্ষেত্রে এই বজোলার আর কি একটা হাত রয়েছে, এটাই বলতে পারো ভিলেন। উইটনেসিং দ্য নোবিলিটি অফ দ্য ডাচেস অ্যান্ড অ্যান্টোনিও ফেসিং, আচ্ছা এটা আমরা এটুকু বাদ দিলাম আসলে। কার্ডিনাল হচ্ছে আমাদের ডাচেসের ভাই, একটা এ করাপ্ট আইসি কার্ডিনাল অফ দ্য রোমান ক্যাথলিক চার্চ, আর রোমান ক্যাথলিক চার্চের সে একজন করাপ্টেড একজন লোক, এবং সে হচ্ছে কিপস মিস্ট্রেস। আমরা জানি হচ্ছে যে যারা যাজক বা ক্লার্জিম্যান তারা কখনো বিয়ে করতে পারবে না, বা কোনো নারীর সঙ্গ তারা নিতে পারবে না, কিন্তু আমাদের কার্ডিনাল সে যেহেতু করাপ্টেড ম্যান, এই জন্য সে এই হচ্ছে তার একটা মিস্ট্রেস রয়েছে তার আর কি। অ্যান্ড হি হ্যাজ অ্যারেঞ্জ এ স্পাই, এবং সে হচ্ছে বজোলাকে স্পাই হিসেবে নিযুক্ত করেছে। এরপর আসে ফার্দিনান্দ, দ্য ডিউক অফ ক্যালাব্রিয়া। ফার্দিনান্দ হচ্ছে ক্যালাব্রিয়ার ডিউক এবং টুইন ব্রাদার অফ ডাচেস, এবং ডাচেসের
টুইন ব্রাদার, মানে ডাসেসের যমজ ভাই সে। কার্ডিনাল সে হচ্ছে সবচেয়ে বড়, এবং ফার্দিনান্ড হচ্ছে এই ডাসেসের যমজ, মানে ডাসেস এবং ফার্দিনান্ড একসঙ্গে জন্মগ্রহণ করেছে। আনলাইক হিজ রেশনাল ব্রাদার দ্য কার্ডিনাল, ফার্দিনান্ড ইজ রেজেস অ্যান্ড ভায়োলেন্ট আউটব্রাস্ট ডিসপ্রপোর্শনেট টু দ্য পারসিভড অফেন্সেস। বলা হচ্ছে যে এই ফার্দিনান্ড হচ্ছে একটু, তার ভাই কার্ডিনাল একটু একটু রেশনাল আর কি, সে বিচার বিবেচনা বুদ্ধি তার ভেতর রয়েছে, বাট ফার্দিনান্ড সে হচ্ছে প্রচণ্ড রাগী, প্রচণ্ড ভায়োলেন্ট, এবং তার আউটব্রাস্ট বা তার রাগটা বিস্ফোরণ ঘটে মাঝে মাঝে, মানে এমন পর্যায়ে ঘটে যে সে কোনো অপরাধ করে ফেলে আর কি, এবং অপরাধ জ্ঞান তার কম। আচ্ছা, তো এইটুকু আমরা পড়লাম। এরপরে আসো, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এখানে ক্যারিওলা একটু গুরুত্বপূর্ণ। ডাসেস ওয়েটিং উইমেন, ডাসেস ওয়েটিং উইমেন বলতে ইজ এ প্রাইভি টু হার সিক্রেট। ক্যারিওলা হচ্ছে ডাসেসের সাথে থাকে, ওই যে আমরা বলি না যে কিছু ফিমেল সার্ভেন্ট থাকে, এটা হচ্ছে সেই ফিমেল সার্ভেন্ট যেটা ডাসেসের সাথেই সবসময় থাকে। শি উইটনেসেস দ্য ডাসেস ওয়েডিং অ্যান্ড ডেলিভার হার চিলড্রেন, এবং সেই মূলত একমাত্র সাক্ষী যে ডাসেসের বিয়ে হয়েছে এবং ডাসেসের যে বাচ্চা কাচ্চা হয়েছে সেটা, এইটার সাক্ষী হচ্ছে সে। এরপরে জুলিয়া রয়েছে। জুলিয়া হচ্ছে একজনের ওয়াইফ এবং কার্ডিনালের মিস্ট্রেস সে। একই সঙ্গে এই যে এর ক্যাস্টুচিও তার হচ্ছে ওয়াইফ, এবং সে আবার হচ্ছে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে কার্ডিনালের সঙ্গে। এবং she dies at the cardinal's hands from the poisoned Bible, এবং সে হচ্ছে পয়জন্ড বাইবেল, সে হচ্ছে কার্ডিনালের হাতে তার মৃত্যু হয়, এবং সে মৃত্যু হয় হচ্ছে একটা বাইবেলের ভেতরে বিষাক্ত বিষ ছিল, এবং সে ওই বাইবেলের পাতা উল্টাতেই ওই আর কি মারা যায়। এরপরে আরো এই যেগুলো একটা ডক্টর রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে, কার্ডিনাল স্কাউট, এগুলো আমরা এত গুরুত্বপূর্ণ না। চলো এবার আমরা স্টোরিটা পড়ি। এই স্টোরিটা পড়লেই আমাদের হয়ে যাবে, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, এবং এটা আমরা শেষ করার চেষ্টা করব। এখানে খুবই সংক্ষিপ্ত একটা স্টোরি। আমি তোমাদেরকে বারবারই বলে থাকি যে তোমরা এগুলোর বাংলাটা কিনে নিবা, বাংলাটা পড়ে ফেললে দেখবা যে আরো ক্লিয়ার হচ্ছে। কারণ অনেক সময় যেটা হয় যে খুঁটিনাটি দু একটা জিনিস ইংলিশে ক্লিয়ার হতে গেলে অনেক কষ্ট হয়, আর আমরা যেহেতু সামারি পড়তেছি এখানে আরো কষ্ট। সো এই ক্ষেত্রে ওই বাংলাগুলো যেহেতু পড়ো, বাংলাগুলোতে সময়ও কম লাগবে এবং তোমরা ওই খুঁটিনাটিগুলো পড়ে ফেলতে পারবা। থার্ড ইয়ারে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি রয়েছে, বা আরো 3-4 মাস পরে আরো ভালো যাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা হবে, তারা শুধুমাত্র স্টোরিগুলো জানলেই অনেক কিছু লিখে ফেলতে পারবা। তো এই জন্য স্টোরিগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে। দেখো আমরা ইংলিশ সামারিটা দেখি। ইংলিশ সামারি এই জন্য বলতেছি যে এইটারই আবার বাংলা নিচে দিয়ে দিয়েছি। এই যে দেখো, দ্য ডাচেস ফলস ইন লাভ উইথ হার স্টিয়ার্ড অ্যান্টোনিও। বলা হচ্ছে যে ডাচেস তার যে অ্যাকাউন্ট্যান্ট, তার যে গোমস্তা, তার নাম হচ্ছে অ্যান্টোনিও, তার প্রেমে পড়ে যায়। হার ব্রাদার ফার্দিনান্ড অ্যান্ড দ্য কার্ডিনাল টেলস হার নট টু রিম্যারি, শি ওয়াজ রিসেন্টলি উইডোড। এবং সে রিসেন্টলি তার হাজবেন্ড মারা গেছে এবং তার কোনো বাচ্চা কাচ্চা নাই, এই অবস্থায় সে আরেকটা বিয়ে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার ভাই ফার্দিনান্ড এবং কার্ডিনাল তারা বলেছে যে না, তুমি আরেকটা বিয়ে করতে পারবে না, আরেকটা বিয়ে করা যাবে না, সো তুমি এইসব চিন্তা ভাবনা বাদ দাও। শি অ্যাগ্রিজ অ্যান্ড দে লিভ ফর রোম, এবং সে এটা মেনে নেয় যে ঠিক আছে আমি বিয়ে করব না। এবং তখন কার্ডিনাল এবং ফার্দিনান্ড তারা রোমের উদ্দেশ্যে বের হয়ে যায়। মানে যেহেতু সে ডাচেস, কোনো একটা শহরের মালফির যে ডাচেস যেহেতু, সুতরাং মালফি তাকে সে শাসন করতেছে বা দেখাশোনা করতেছে, এবং তার দুই ভাই তারা হচ্ছে এটা মানে রোম বা দেশের মেইন যে শহর সেই শহরে থাকে তারা। সুতরাং এরা যে কাছাকাছি থাকে তা কিন্তু না। ধরো একজন তার দুই ভাই ঢাকায় রয়েছে এবং আমাদের ডাচেস হচ্ছে ডাচেস অফ চট্টগ্রাম, চট্টগ্রামের ডাচেস সে, এইরকম। শি অ্যাগ্রিজ অ্যান্ড দে লিভ, আচ্ছা সে অ্যাগ্রি করে এবং তারা রোমের উদ্দেশ্যে চলে যায়। বাট দে ডোন্ট ট্রাস্ট দেয়ার সিস্টার, কিন্তু তারা তাদের বোনকে বিশ্বাস করতে পারে না। অ্যান্ড হায়ার এ সার্ভেন্ট, এবং তারা একটা সার্ভেন্টকে ভাড়া করে, তার নাম হচ্ছে বজলা, টু স্পাই অন হার, এবং তার উপরে মানে চোখ রাখতে, তার উপরে দৃষ্টি রাখতে তাকে হায়ার করা হয়। ওয়ান্স দে হ্যাভ গন, যখন তারা চলে যায়, দ্য ডাচেস মিটস অ্যান্টোনিও,
সে অ্যান্টোনিওর সাথে দেখা করে। দে কনফেস দেয়ার লাভ ফর ইচ আদার, তারা একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসা জানায়। অ্যান্ড শি প্রপোজেস, এবং সে যেহেতু উচ্চবংশীয় এবং যেহেতু ডাসেস, সুতরাং সে নিজেই অ্যান্টোনিওকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। অ্যান্ড দে আর ম্যারিড ইন সিক্রেট, এবং গোপনে তারা বিয়ে করে নেয়। অ্যাপ্রিকটস, অ্যাপ্রিকট হচ্ছে এক ধরনের ফল। অ্যাপ্রিকট হচ্ছে এক ধরনের ফল। আমরা জানি যে আহ, মেয়েরা প্রেগনেন্ট হলে কিছু টক ফল টল খেতে চায়। তো এটা হচ্ছে অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট হচ্ছে ইউরোপিয়ান একটা ফল। আমি যে তোমাদেরকে ছবি দেখে অনেকটা বড়ইয়ের মতো, অনেকটা বড়ইয়ের মতো, এই যে এইটাই। এটা মনে হয় খুব টেস্টি হবে ফলটা। আমাদের বাংলাদেশে পাওয়া যায়, কারো জানা আছে? কি পাওয়া যায়? পাওয়া যায় তাই না? হচ্ছে ওই যে মিক্স ফ্রুট পাওয়া যায় না, একটা জার, হ্যাঁ হ্যাঁ বয়াম, হ্যাঁ হ্যাঁ। ওই জারের মধ্যে হচ্ছে অ্যাপ্রিকট দেওয়া থাকে। আচ্ছা তাহলে জি তো স্যার, দেখছেন মহিলা মানুষ ঠিকই খোঁজ খবর রাখে। আচ্ছা, ওইটা না। আর এটা এটা খেতে হবে তো তাহলে। আচ্ছা এবার আসো অ্যাপ্রিকট। 9 months লেটার, ওই ঘটনার অর্থাৎ এই যে বিয়ের 9 মাস পরে বজলা সাসপেক্ট দ্য ডাসেস ইজ প্রেগনেন্ট। বজলা মানে সন্দেহ করে যে ডাসেস নিশ্চয়ই প্রেগনেন্ট। হি হ্যাসেস এ প্ল্যান টু প্রেজেন্ট হার উইথ অ্যাপ্রিকটস বিলিভ টু ইনডিউস লেবার, এবং সে আসলে একটা প্ল্যান করে। হ্যাসেস এ প্ল্যান মানে, হ্যাসেস মানে কি, ওই যে ডিমে তা দেয়া, মানে একটা প্ল্যানকে সে মানে প্ল্যান প্ল্যান তৈরি করে আর কি, যে সে কিছু অ্যাপ্রিকট দিবে এই আমাদের ডাসেসকে, এবং এটাই বিশ্বাস করা হয় যে এই অ্যাপ্রিকট খেলে লেবার পেইন উঠে। হুম, মানে যদি সময় হয় এবং তুমি যদি এই অ্যাপ্রিকট খাও তাহলে তোমার লেবার পেইন উঠবে। শি ইটস দেম অ্যান্ড ইমিডিয়েটলি বিকামস ইল, এবং আমাদের ডাসে সেই অ্যাপ্রিকটগুলো খায় এবং সে হচ্ছে ইমিডিয়েটলি অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, তার মানে হচ্ছে এই অ্যাপ্রিকট হচ্ছে আসলে টক না, অ্যাপ্রিকট হচ্ছে মিষ্টি কিছু হবে, বা কি মিষ্টি! হ্যাঁ মিষ্টি হবে। আর এর মধ্যে একটা বিচি আছে কমলা কালারের মতো ফলটা। আচ্ছা আমি আজকে অর্ডার দেবো এটা। 1200 টাকা করে মনে হয় ওই জারগুলো, তাই না? আমি অনেক, আমার সামনে অনেক মানে এটা আসে, এই ইয়েটা অ্যাডটা আসে, আমি ছোট জারও পাওয়া যায় তো কিনতে, ফলের দোকানেই আছে। আচ্ছা তাহলে এটা কিনতে হবে আসলে। অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। পুষ্টিগুণ ওটা কিনলে দেখা যাচ্ছে 2 দিনে শেষ। কষ্টটা এই জায়গাতেই কষ্ট হয়। হ্যাঁ, একবার ওই যে অনেক কিছুই পাওয়া যায় না, এই যে সকালে স্ন্যাক্স এর জন্য বা এটা সেটা। আমি ঢাকায় যখন ছিলাম, একটা বাসায় থাকতাম, তখন তো আর মানে ফ্যামিলির কেউ ছিল না ওখানে, তো আমি ওইটা কিনেছি যে ঠিক আছে দিনে 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 আমি হচ্ছে একটু দুধ, একটু অ্যাপেল ট্যাপেল এগুলো দিয়ে মাখাই খাবো। তো এটা কি হলো যে আমি ওই একটা সময় কি হলো, মুড়ির মতো করে খাওয়া শুরু করে দিলাম। কিসের কি আমার সকালের নাস্তা করা। আমিও তো খেয়ে ফেলি একবারে অনেকগুলা। এই জন্যই হয় না, এই জন্যই এই এত টাকা দিয়ে কিনে আসলে লস লেগে যায়। যদিও খাওয়াই হচ্ছে, কিন্তু এটা পরিমাণ মতো একটা প্রতিদিন অল্প অল্প করে খেলে জিনিসটা ভালো লাগে। কিন্তু ওই যে যেটা হয় যে নিজেকে ধরে রাখা যায় না, যখন খুব টেস্টি হয়। আচ্ছা, তো এটা খেলো সে, খাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়লো। দ্য ডাসেস গিভস বার্থ টু এ সান, এবং ডাসেস একটা ছেলের জন্ম দিল। হিজ ফাদার অ্যান্টোনিও রাইটস হিজ নিউ বর্ন এ হরোস্কোপ বাট দেন লসেস ইট। তার বাবা অ্যান্টোনিও সে হচ্ছে তার ছেলের জন্য একটা হরোস্কোপ তৈরি করলো, মানে রাশিফল লিখে নিল আর কি, এবং কিন্তু এটা সে হারিয়ে ফেলে। বজলা ফাইন্ডস দ্য হরোস্কোপ প্রুফ দ্যাট দ্য ডাসেস হ্যাড এ চাইল্ড, এবং বজলা সেই হরস্কোপটা পেয়ে গেল, এবং পেয়ে গিয়ে এটাই মানে প্রধান একটা দলিল হয়ে গেল যে ডাসেসের একটা মানে বাচ্চা আছে। হি টেলস হার ব্রাদার্স হু আর ফিউরিয়াস উইথ হার দে ডোন্ট নো শি ইজ ম্যারিড, এবং আমাদের বজলা সে বলল যে মানে তার ভাইকে কার্ডিনাল এবং ফার্দিনান্ডকে জানালো,
এবং তারা খুবই রাগান্বিত হয়ে গেল, কারণ তারা আসলে জানে না যে সে আসলে বিবাহিত, বিয়ে করেছে অ্যান্টোনিওকে। তারা সেটা জানে না, তারা মনে করেছে তার একটা ইনসেস্টাস একটা রিলেশনশিপ হয়তো বা রয়েছে, এবং সেই কারণেই এই ছেলেটা হয়েছে। তো এইখান থেকে তারা আসলে খুব রাগান্বিত হলো। 2 years later, এই ঘটনার 2 বছর পর, দ্য ডাচেস অ্যান্ড অ্যান্টোনিও হ্যাভ 2 more children। ডাচেস এবং অ্যান্টোনিওর আরও 2টা বাচ্চা কাচ্চা হলো, মানে তাদের 3টা বাচ্চা কাচ্চা হয়ে গেল। ফার্দিনান্ড রিটার্নস ফ্রম রোম অ্যান্ড হাইডস ইন হিজ সিস্টার্স বেডরুম। ফার্দিনান্ড সে রোম থেকে ফিরে আসলো এবং তার বোনের বেডরুমে সে লুকিয়ে থাকলো। When Antonio leaves, he reveals himself, gives the Duchess a dagger, and tells her to kill herself. যখন অ্যান্টোনিও ওই বাসা থেকে বের হয়ে গেল আর কি, চলে গেল, তখন আমাদের এই ফার্দিনান্দ সে হচ্ছে অ্যাপিয়ার করলো এবং সে ডাচেসের কাছে গেল, গিয়ে তার সাথে কথাবার্তা বললো আর কি। কথাবার্তার একটা পর্যায়ে তাকে বললো এই যে ড্যাগার নাও। ড্যাগার হচ্ছে এক ধরনের ছুরি আর কি, চাকু। তো এটা নাও এবং তুমি নিজে নিজে আত্মহত্যা করো। তুমি যে অসম্মানটা ঘটিয়েছো ফ্যামিলির জন্য, এটাতে তুমি দোষী এবং তুমি আত্মহত্যা করো। শি টেলস হিম শি ইজ ম্যারিড, এবং বললো যে না, আমি কোনো রকমের পাপ কিছু করিনি, আমি আসলে বিবাহিত, আমি তাকে বিয়ে করেছিলাম। মেকিং হিম ইভেন মোর অ্যাংরি, এবং এইটা শুনে সে আরও রেগে গেল হচ্ছে ফার্দিনান্দ। হি লিভ সেইং হি উইল নেভার সি হার এগেইন, এবং সে বললো যে আমি আর কখনোই তোমার সাথে দেখা করব না, এই বলে সে চলে গেল। Escape from Malfi. The Duchess persuades Antonio to flee to Ancona. এরপরে অ্যান্টোনিও যেহেতু বেরিয়ে যাওয়ার পরে তো ফার্দিনান্ড এসে এই হুমকি ধামকি দিয়ে গেল, তো এবার সে চাচ্ছে যে এই মালফিতে আর থাকা যাবে না, তো আমি অ্যান্টোনিওর সাথে মানে অ্যান্টোনিওর কাছে চলে যাব। তো ডাচেস কি করলো, সে অ্যান্টোনিওকে অনুসরণ করলো এবং সে তার সাথে অ্যানকোনাতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। কিন্তু ওই যে বজলা ট্রিক্স দ্য ডাচেস ইনটু টেলিং হিম হু দ্য ফাদার অফ হার চিলড্রেন ইজ অ্যান্ড হোয়ার হি ইজ। এবং বজলা একটু ট্রিক খাটালো এবং ট্রিক খাটিয়ে বললো, একটু কৌশল করলো আর কি, এবং ডাচেসকে বললো যে তার বাবাকে, সে সেটা জেনে নিল এবং জেনে নিয়ে বললো যে তার বাবা এখন আটক আছে এবং কোথায় আছে সে সেটাও বলে দিল। বজলা টেক্স দিস ইনফরমেশন স্ট্রেইট টু হার ব্রাদার্স, এবং বজলা এই ইনফরমেশনটা তার ভাইদেরকে জানিয়ে দিল। দ্য ডাচেস অ্যান্ড হার চিলড্রেন মিট অ্যান্টোনিও ইন অ্যানকোনা, এবং ডাচেস এবং তার চিলড্রেন সবাই অ্যানকোনাতে অ্যান্টোনিওর সাথে দেখা করলো। দ্য কার্ডিনাল ফাইন্ডস দেম, কার্ডিনাল তাদেরকে দেখলো। টেক্স দেয়ার ওয়েডিং রিংস অ্যান্ড ব্যানিশেস দেম, এবং তাদের ওয়েডিং রিং, যেটা মানে হয় না রাজপ্রাসাদের রাজকীয় একটা আংটি থাকে, তো এই ওয়েডিং রিংটা সে ছিনিয়ে নিল এবং সবাইকে নির্বাসনে পাঠালো, এক্সাইল করলো আর কি, বানিশ করলো। দ্য ডাচেস ফোর্সেস অ্যান্টোনিও টু ফ্লি টু মিলান উইথ দেয়ার ইল্ডেস্ট সান, এবং ডাচেস সে অ্যান্টোনিওকে জোর করলো যে তুমি মিলানে পালিয়ে যাও এবং তুমি তোমার আমাদের বড় ছেলেটাকে নিয়ে যাও। ইমপ্রিজনমেন্ট অ্যান্ড এক্সিকিউশন। বজলা ইমপ্রিজনস দ্য ডাচেস অ্যান্ড হার 2 younger চিলড্রেন। বজলা ডাচেসকে আটকে ফেললো এবং তার সাথে তার যে 2টা ছোট বাচ্চা ছিল তাদেরকেও আটকে ফেললো। In prison, a furious Ferdinand tricks the Duchess into believing that Antonio and her eldest son are both dead. এবং কারাগারের ভেতরে রাগান্বিত ফার্দিনান্ড সে এখানে একটু কৌশল করলো এবং কৌশলে ডাচেসকে বোঝাতে সক্ষম হলো যে অ্যান্টোনিও এবং তার যে বড় ছেলে দুজনকেই হত্যা করা হয়েছে, তারা দুজনেই এখন মৃত। বজলা pleads for her life, but the Duchess and her 2 children are strangled. বজলা তার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করলো এই সময়টাতে এসে আর কি, মানে তাকে একটু দিল যে আচ্ছা তোমাকে ছেড়ে দেওয়া হবে বা এরকম কিছু। কিন্তু ডাচেস এবং তার 2টা চিলড্রেন, এই যে অ্যান্টোনিও এবং তার বড় ছেলে যেহেতু মারা গেছে, এই খবরটা শুনে তারা সবাই হচ্ছে কি করলো যে তারা হচ্ছে ফাঁসির দড়িতে আর কি ঝুলে পড়লো। ফার্দিনান্ড ইজ overwhelmed with remorse and blames বজলা for the murder, এবং ফার্দিনান্দ এবার হচ্ছে এই যে বোন এবং ভাগ্নে এদের মৃত্যু দেখে সে নিজে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সে অনেক পাগলামির মতো শুরু করলো উইথ রিমোর্স, মানে খুবই বলা যেতে পারে আক্ষেপ করতে থাকলো সে, এবং হচ্ছে সে বজলাকে ব্লেম করতে থাকলো যে এই মার্ডার
তুমি করেছো, তোমার কারণে এই মার্ডারটা হয়েছে। সুতরাং এইটা মানে সে অভিভূত হয়ে গেল আর কি, এটা ভয়ে ভয়াভিভূত আর কি যেটা বলে, এরকম ভয়ে নিমজ্জিত হয়ে পড়লো আমাদের এই ফার্দিনান্দ। এ ব্লাডি এন্ড, এবং সর্বশেষে যেটা ঘটলো যে ফার্দিনান্দ জয়েন্স দ্য কার্ডিনাল ইন হিজ প্যালেস ইন মিলান, বাট হ্যাজ নাও লস্ট হিজ মাইন্ড অ্যান্ড বিলিভস হি ইজ আ উলফ। ফার্দিনান্দ সে হচ্ছে কার্ডিনালের সাথে মিলানে তাদের রাজপ্রাসাদে দেখা করলো, এবং সে তার মানে হি হ্যাজ লস্ট হিজ মাইন্ড, সে তার মনের যে ঘৃণা রাগ যা কিছু ছিল সব সে হারিয়ে ফেলেছে, অ্যান্ড বিলিভস হি ইজ আ উলফ, এবং সে এখন বিশ্বাস করা শুরু করেছে যে সে একজন নেকড়ে, সে নেকড়ে না হলে সে কিভাবে এভাবে তার বোন এবং তার বোনের ছেলে মেয়েকে কিভাবে মারতে পারে। তো সুতরাং সে একজন নেকড়ে, মানে তার মন ভালো হয়ে গেছে কিন্তু ততক্ষণে তার মাথাও বিগড়ে গেছে। দ্য কার্ডিনাল অফার্স বজলা এ রিওয়ার্ড ফর মার্ডারিং অ্যান্টোনিও, এবং কার্ডিনাল কিন্তু তখনও ফিউরিয়াস, সে তখন বজলাকে বলল যে আচ্ছা তোমাকে হচ্ছে পুরস্কার দেওয়া হবে তুমি যদি অ্যান্টোনিওকে হত্যা করতে পারো। বজলা অ্যাকসেপ্টস বাট প্লটস টু কিল দ্য টু ব্রাদার্স ইনস্টেড। বজলা এবার কি করলো, এই হচ্ছে এই অফারটাকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু সে হচ্ছে আসলে প্ল্যান করা শুরু করলো যে যেহেতু ডাসেস নাই, আবার এদিকে যদি ফার্দিনান্দ পাগল হয়ে গেছে, কার্ডিনালকে যদি হত্যা করা যায় তাহলে তো পুরো মানে ইয়েটা তার হয়ে গেল আর কি, সে হচ্ছে ওই শহরের আর কি প্রধান হয়ে যাবে। তো বজলা অ্যাকসেপ্ট করলো এই অফারটা, কিন্তু সে প্ল্যান করলো যে সে এই দুই ভাইকেই আসলে হত্যা করবে। হি কনসিলস হিমসেলফ ইন দ্য কার্ডিনালস রুম, সে কার্ডিনালের রুমে নিজেকে লুকিয়ে রাখে, কনসিল করে রাখে, বাট অ্যাক্সিডেন্টালি অ্যাটাকস অ্যান্ড কিলস অ্যান্টোনিও ইনস্টেড। কিন্তু অ্যাক্সিডেন্টালি সে যেটা করে যে অ্যান্টোনিওকেই সে অ্যাটাক করে এবং অ্যান্টোনিওকেই হত্যা করে ফেলে। বজলা কনফ্রন্টস দ্য কার্ডিনাল, বজলা এবার কার্ডিনালকে জানায়, অ্যান্ড কার্ডিনালের মুখোমুখি হয়, অ্যান্ড ইন দ্য ইনসুইং ফাইট, এবং তাদের ভিতরে একটা ফাইট শুরু হয়ে যায়, অ্যান্ড ফার্দিনান্দ ইজ ওকেন ফ্রম হিজ ম্যাডনেস অ্যান্ড জয়েন্টস ইন, এবং ফার্দিনান্দ ওই পর্যায়ে তার যে পাগলামি সেই পাগলামিটা যেন সেরে যায় এবং সে এই যুদ্ধে মানে এই মারামারিতে আসলে জয়েন করে। বজলা স্ট্যাবস দ্য কার্ডিনাল, এবং বজলা কার্ডিনালকে ছুরিকাঘাত করে, হোয়াইল ফার্দিনান্দ অ্যান্ড বজলা স্ট্রাইকস ইচ আদার, অল থ্রি ডাই, এবং একই সঙ্গে ফার্দিনান্দ এবং বজলা দুজনকে আঘাত করে, এবং যেটা হয় যে এই তিনজনই মারা যায়, কার্ডিনাল, ফার্দিনান্দ এবং বজলা তিনজনই মারা যায়। এবং মারা যাওয়ার আগে বজলা আবার কি করে, ওই যে অতর্কিত হামলা করে অ্যান্টোনিওকেও মেরে ফেলে। অ্যান্টোনিওস ফ্রেন্ড ডেলিও অ্যারাইভস টু লেট টু সেভ এনিওয়ান, এবং অ্যান্টোনিওর বন্ধু ডেলিও সে এসে পৌঁছায় দেরিতে এবং সে কাউকে সেভ করতে পারে না, বাট প্রমিসেস টু রেইজ অ্যান্টোনিওস ইল্ডেস্ট সান ইন দ্য ইমেজ অফ হিজ প্যারেন্টস, কিন্তু সে আসলে প্রতিজ্ঞা করে যে প্রমিস করে যে ঠিক আছে তোমাদের একমাত্র যে ছেলে বড় ছেলে যেটা বেঁচে আছে তাকে আমি তোমাদের মতো করেই মানুষ করব। মানে এই ডেলিও অ্যান্টোনিওর একটা জিনিস দেখো যে ডাসেস এবং তার আরও দুইটা ছেলে তারা হচ্ছে মারা যায়, এবং এরপরে ফার্দিনান্দ বজলা সে অ্যান্টোনিওকে মারলো, এবং এদিকে আবার এসে হচ্ছে কার্ডিনালকে স্ট্যাপ করলো, এবং ফার্দিনান্দ এবং ওই বজলা দুজনকে আঘাত করলো, করে সবাই মারা গেল। বেঁচে থাকলো শুধুমাত্র ওই অ্যান্টোনিওর যে বড় ছেলে যাকে নিয়ে সে ওই যে আনকোনাতে গিয়েছিল সেই বড় ছেলেটা বেঁচে থাকলো, এবং এই বড় ছেলেকে অ্যান্টোনিওর ফ্রেন্ড ডেলিও সে বললো যে আমি তোমাদের মতো করে তোমাদের আদর্শে মানুষ করব। এটা হচ্ছে সর্বশেষ প্রমিস করলো সে। আচ্ছা, তো এই হচ্ছে স্টোরি। আমি একটু শর্ট করলাম, সামারিটাও একটু শর্ট সামারি নিয়েছি, ডিটেল সামারি করলে আরও হয়তো কিছু জানা যেত। তো আমি এই শর্ট সামারি বা সব শর্ট করার কারণটা হচ্ছে যে আজকে তোমাদেরকে শেষ করে দেবো, এবং সামনের দিন আমার একটু কনফিউশনে আছি, কারণ আমাদের ওই যে আরও সবাই আছে, ছুটি নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। আমার তো ফ্রিল্যান্সিং বা আমি হোম বেসড কাজ করি, সুতরাং আমার ছুটির সমস্যা নেই, কিন্তু ওই যে আমাদের আরও কয়েকজন ফ্রেন্ড আছে, আমরা আরও 3 জন যাবো, তারা আবার এদের ভেতরে একজনের একটু সমস্যা আছে, ও আবার ব্যাংকের ম্যানেজার, তো ওর ছুটির একটু সমস্যা হচ্ছে। তো যদি এরকমটা হয় যে সে ছুটি যদি আগামীকালকে পেয়ে যায় তাহলে আমরা শনিবারে বান্দরবান যাচ্ছি, আর নইলে দেখা যাচ্ছে এটা হয়তো বা ঈদের পরে চলে যেতে পারে। তো
তো যদি আমি শনিবারে তোমাদের, আমি যদি থাকি তাহলে তো শনিবারে তোমাদের ক্লাস হবে, আর যদি না থাকি তাহলে তো সামনের সপ্তাহ পুরোটাই তোমাদের অফ রাখতেছি, এবং নেক্সট শনিবারে আর কি, সামনের শনিবারে পরের শনিবারে এসে আমরা এই লিঙ্গুইস্টিক পড়া শুরু করব। তো তোমরা হতাশ হয়েও না, অরিডও হয়েও না, ইনশাল্লাহ আমরা সব কিছুই ঠিকঠাকভাবে শেষ করে ফেলতে পারবো। তোমরা মোটামুটি 150টা ক্লাস পাবা, 150টা ক্লাসে আমাদের পুরো সিলেবাস ভালোভাবেই শেষ হয়। যেটা এই যে এবার যারা পরীক্ষার্থী তাদের প্রায় 135টার মতো ক্লাস অলরেডি হয়ে গেছে। তো তাদের তো পরীক্ষা আসতে আসতে আরও ধরো 1-1.5 মাস 2 মাস আছেই। তো তাদেরও 150টা ক্লাস হয়ে যাবে। তোমাদেরও ওই আগামী বছর এই সময়ের আগে পরীক্ষা কোনোভাবেই হবে না। টিচাররা বলবে যে এই বছরই হবে এটা সেটা, কিন্তু আসলে কোনোদিনই হয় না, কোনোদিনই হয়নি। তো তোমরা অরিড হওয়ার কিছু নাই। আমাদের মোটামুটি 70-80টা ক্লাসের মতো লাগবে হচ্ছে এই সবগুলি পার্টের টেক্সট সামারি এগুলো সব পড়তে, এবং তারপরে গিয়ে আমরা প্রশ্নগুলি পড়ব। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, আমরা শেষ করে দেব। কারো কিছু বলার থাকলে, জানার থাকলে, কোনো কোশ্চেন থাকলে। হ্যাঁ, নাজনীন বিথি কিছু বলবা? ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার কথা বলবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।